সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন পর আমরা ক্লাসে ফিরে আসছি। ৪৯তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এই পর্যন্ত আন্তর্জাতিকের আমি যদি ভুল না করি অর্গানাইজেশন আর পরিবেশগত ইস্যু বাদে সব হয়ে গেছে। আর ভূগোল অংশ হয়েছে, বাংলাদেশ অংশ আমরা শুরু করেছিলাম। আশা করি বাংলাদেশ অংশ আমরা সাজেশন আকারে শেষ করব। যদিও এই ব্যাচটা ছিল সাজেশন আকারে, আমি একটু বেশি বেসিক পড়াইতে গিয়ে এটা একটু লোজার হয়েছি। এখন সাজেশন স্টাইলেই পড়াবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রাচীন যুগ এবং হিন্দু শাসন আমল, যেটা আমরা দেখেছিলাম। আজকে মধ্যযুগ, আধুনিক যুগ দুইটাই শেষ করব আমরা, ঠিক আছে? এবং সর্বোচ্চ সাজেশন আকারে আমরা এটা শেষ করব। আর আন্তর্জাতিকের যে দুইটা বাকি আছে, যেটা আপনারা একজন আমাকে বলেছেন যে অর্গানাইজেশন নাকি পড়ায়নি, পরিবেশগত ইস্যু, কূটনীতি, ওইটা আর এক ক্লাসে হয়ে যাবে। আমরা যদি মধ্যযুগের কথা বলি, যে মধ্যযুগ মানেই হলো মুসলিম শাসন। মুসলিম শাসন, এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম বাংলায় মুসলিম শাসন শুরু করে কে, বা বাংলায় মুসলিম শাসন শুরু করে কে? আমরা এই প্রশ্নের উত্তর গতদিন বলেছিলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এটা 1204 সালে, 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন শুরু করেছিলেন, 1204 সালে। এখন যদি এই প্রশ্নটাই বলা হয় যে ভারতবর্ষে মুসলিম শাসন শুরু করেন বা সূচনা করেন কে? আমরা জানি যে মোহাম্মদ বিন কাসিম, যিনি 711 সালে আসছিলেন সিন্ধু নদের তীরে, এবং এসে তিনি সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন। দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তাকেই বলা হয় মুসলিম শাসনের সূচনাকারী। ভারতবর্ষে মুসলিম শাসন শুরু করেন মোহাম্মদ বিন কাসিম। কিন্তু এই প্রশ্নটাকে যদি একটু ঘুরায় দেওয়া হয়, এই প্রশ্নটাকে যদি ঘুরায় দেওয়া হয় যে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? যদি বলা হয় ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, তাইলে আমরা উত্তর দিব ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। দেখেন, এই জায়গায় আমরা ভুল করি। আমরা শুধু যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েই কথা বলবো, এমনি অন্য আলোচনা করব না। ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি যদি বলা হয় যে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, তাইলে আমরা উত্তর দিব ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি। আরেকজন শাসক থেকে ভারতবর্ষের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সুলতান মাহমুদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঘুরে ফিরে একটা প্রশ্নই বেশি আসে, সেটা হলো 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন কে, বা পুনঃ পুনঃ, এইভাবে পুনঃ পুনঃ ভারতবর্ষ আক্রমণ করেন কে? বারবার ভারতবর্ষ মানে
16 বছরে 17 বার, 16 বছরে 17 বার আক্রমণ করে, সে হলো সুলতান মাহমুদ। এই প্রশ্নটা আসতে পারে এখান থেকে। 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন যে সুলতান, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের যে জায়গা, যেমন দিল্লির সালতানাত, সালতানাত মানে হচ্ছে সুলতানদের শাসন, এখান থেকে আসতে পারে যে প্রথম সুলতান কে। প্রথম সুলতান হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক। কিন্তু যদি এখানে বলা হয় প্রথম প্রকৃত সুলতানকে, প্রকৃত মানে কুতুবউদ্দিন আইবেক নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেন, কিন্তু পরবর্তীতে তার জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ সে মোটামুটি পূর্ণ সালতানাত আর কি পুনঃ প্রতিষ্ঠা করেন, মানে পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এই কারণে প্রথম প্রকৃত সুলতান দিল্লির, দিল্লির প্রথম প্রকৃত সুলতান বা দিল্লির প্রকৃত সুলতান, দিল্লির প্রথম প্রকৃত সুলতান, তাইলে আমরা উত্তর দিব হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ আমরা উত্তর দিব। মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেন, মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেন এই শামসুদ্দিন ইলতুৎমিশ। মুসলিম শাসকদের মধ্যে প্রথম মুদ্রার প্রচলন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এখন শামসুদ্দিন ইলতুৎমিশ মারা গেলে তার কন্যা রাজিয়া সুলতানা হচ্ছে দিল্লির সুলতান হবে। অর্থাৎ এই প্রশ্নটা হলো দিল্লির প্রথম ও একমাত্র নারী সুলতানা, তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। দিল্লির প্রথম ও একমাত্র নারী সুলতানা হচ্ছে সুলতানা রাজিয়া। যে সকল প্রশ্ন আসে আমরা সেগুলো লিখে দিচ্ছি, এগুলোই বারবার আমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষায় আসতে পারে। আর যদি বলা হয় যে এই যে রাজিয়া সুলতানা মারা যাওয়ার পর সে বিষপানে মারা যায়, তার দেহরক্ষীর দ্বারা সে মারা পড়ে, তার ভাই নাসিরউদ্দিন ইউসুফ সে হচ্ছে ক্ষমতায় বসে, যার থেকে প্রশ্ন আসে ফকির বাদশাহ নামে পরিচিত। ফকির বাদশাহ মানে ফকির হয়েও বাদশাহ হয়েও ফকির, ফকির বাদশাহ নামে পরিচিত কোন সুলতান? ফকির বাদশাহ নামে পরিচিত কোন সুলতান? কেন সে ফকির বাদশাহ? সে কোরআন নকল করে অর্থাৎ হাতে লিখে বাজারে বিক্রি করত, টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত, অর্থাৎ কোরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তাই ফকির বাদশাহ নামে পরিচিত এবং কোরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, তার নাম সুলতান
নাসির উদ্দিন, সুলতান নাসির উদ্দিন। এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা ডান লিখবো। হ্যাঁ, এই পর্যন্ত লেখা হয়ে গেলে ডান লিখবো। কুতুবউদ্দিনের বংশ শেষ, তুর্কি শাসন শেষ। এটা ছিল তুর্কি শাসনের অন্তর্ভুক্ত। এরপর অনেকেই আসবে, সৈয়দ বংশ আসবে, খিলজি বংশ আসবে, তুগলক বংশ আসবে, লোদি বংশ আসবে। আমরা যদি মধ্যযুগে মুগটার দাগে দেখি, এইগুলোই হচ্ছে আসে। তো এর মধ্যে সৈয়দ বংশে আমাদের তেমন কিছু পড়ার নাই। খিলজি বংশ থেকে শুধু আলাউদ্দিন খিলজিকে পড়া আছে। সেটা হলো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতান? বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতান? তাইলে আমরা দেব আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি। উনি বাজারে পণ্য দাম বেঁধে দিয়েছিলেন, ফিক্সড করে দিয়েছিলেন। উনি দ্রব্যমূল্য দাম বেঁধে দিয়েছিলেন আলাউদ্দিন খিলজি। অর্থাৎ আলাউদ্দিন খিলজি হচ্ছে খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। পরীক্ষা আসলে এখান থেকেই প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। এরপর আমরা যদি দেখি যে তুগলক বংশের কথা যদি দেখি, হ্যাঁ, তুগলক বংশ, এই বংশে যদি আমরা দেখি শ্রেষ্ঠ সুলতান হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক হচ্ছে শ্রেষ্ঠ সুলতান। এই যে শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুগলক, এই মোহাম্মদ বিন তুগলক তিনি বাংলা বিজয় করেন। কি করেছিলেন? তিনি বাংলা বিজয় করে 1326 সালে তিনটি অঞ্চলে বিভক্ত করেন। তিনটি অঞ্চলে বিভক্ত করেন। তিনি কি করলেন? তিনটি অঞ্চলে বিভক্ত করলেন। তিনটি অঞ্চলে বিভক্ত করলেন। ওকে, কি করেছিলেন? তিনটি অঞ্চলে বিভক্ত করেছিলেন। আমাদের লাইট কম হচ্ছিল, আসলে খেয়াল করিনি, লাইটিংটা দেওয়া হয় নাই। এখন একদম ক্লিয়ার লাগবে। হ্যাঁ, এখন একদম ক্লিয়ার লাগবে। তিনি বাংলা বিজয় করে 1326 সালে তিনটি অঞ্চলে বিভক্ত করেন। তুগলকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সময় মরক্কোর পর্যটক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। মরক্কোর পর্যটক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। তার সময় কি করলো? মরক্কোর পর্যটক ইবনে বতুতা তিনি ভারতবর্ষে আসেন। ইবনে বতুতা ভারতবর্ষে আসেন কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। এবং এই জায়গাটায় আমাদেরকে মনে রাখতে হবে একটা কথা, সেটা হলো যে এই ইবনে বতুতা বাংলায় আসেন, একই জায়গায় লিখে রাখতে হবে, ফখরুদ্দিন মুবারক শাহর আমলে। তিনি বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। কে? ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। তিনি বাংলাকে তিনি বাংলাকে
ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। নরক ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন। অর্থাৎ দোজকি নিয়ামত তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে দোজকি নিয়ামত, এটাকে বাংলা করলে হয় ধন সম্পদপূর্ণ নরক। কে? ইবনে বতুতা। এখন এই ফখরুদ্দিন কোথা থেকে আসলো? এই যে যখন মোহাম্মদ বিন তুগলক তিনি যখন বাংলা দখল করলেন, তো তিনি তিনটা অঞ্চলে ভাগ করলেন, সোনারগাঁ, সাতগাঁ, লক্ষণাবতী, তিনটা অঞ্চলে ভাগ করলেন। তিনটা অঞ্চলে তিনজন তিনি এখানে নিয়োগ করলেন, তিনি তিনজন শাসক নিয়োগ করলেন। এর মধ্যে সোনারগাঁর শাসক যিনি, তার নাম হচ্ছে বহরম খান। এই বহরম খানের যিনি বর্মবাহক, অর্থাৎ তিনি যে লোহার বস্ত্র পরতেন, এই লোহার বস্ত্র যিনি বহন করতেন তার নাম হলো ফকরা। এই ফকরা বহরম খানকে হত্যা করে নাম ধারণ করে ফখরুদ্দিন মোবারক শাহ। এতক্ষণ যে আপনারা আলোচনা শুনেছেন সেটা ছিল দিল্লির সালতানাত, আর এখন আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো বাংলার সালতানাত, অর্থাৎ বাংলায় সুলতানি শাসন, বাংলার সালতানাত। তাহলে বাংলার সালতানাতে কি? বাংলার প্রথম স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর কিছুকাল এই ফখরুদ্দিন মোবারক শাহ বংশধররা শাসন করবে। একটা সময়ে এই শাসন চলে যাবে ইলিয়াস শাহী বংশের হাতে, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার হাতে চলে যাবে এই শাসন আমল। এখন আমরা যেটা দেখব, এই ফখরুদ্দিন মোবারক শাহ শাসনের পর যেটা চলে যাবে সেটা হচ্ছে ইলিয়াস শাহী বংশের শাসন। ইলিয়াস শাহী বংশের শাসন। এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি নামে ছিলেন হাজী ইলিয়াস। এই হাজী ইলিয়াস থেকে নাম ধারণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। থ্যাংক ইউ মোহাম্মদ শফিকুল ইসলাম। বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে দশমীর দিনে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনাদের অনেক ক্ষতি হয়েছে, লস হয়েছে, সময় মতো ক্লাস হয়নি, আমার অসুস্থতা, বিভিন্ন কারণে। 49তম বিসিএস পরীক্ষা আগামী শুক্রবারে 10 তারিখে। আমি আশা করি তার আগে খুব সুন্দর করে আপনাদেরকে এগুলি গুছিয়ে দিব। আশা করি গুছিয়ে দিব। তিনি বাংলার প্রথম, মানে সমগ্র বাংলার, দেখেন, সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। আগেরটা বলছিলাম বাংলার, এবার কি বলছি?
সমগ্র বাংলা। আগে বলছি বাংলা, এবার কি বলছি? সমগ্র বাংলা। অর্থাৎ সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে এই ইলিয়াস শাহ। ঠিক আছে। তিনি বাঙালা নামের প্রচলন করেন। তিনি বাঙালা নামের প্রচলন করেন এবং নিজে শাহী বাঙালা উপাধি ধারণ করেন। কি করলেন? তিনি বাঙালা নামের প্রচলন করলেন। এই যে শব্দটা তিনি নিয়ে আসলেন বাঙালা, তিনি বাঙালা নামের প্রচলন করলেন এবং নিজেকে কি করলেন? শাহী বাঙালা উপাধি ধারণ করলেন। নিজে কি করলেন? শাহী বাঙালা উপাধি ধারণ করলেন। ওকে, লিখে ফেলেন সবাই। ওকে, শামসুদ্দিন ইলিয়াস শাহর পর আমরা যাকে পড়ব তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা এবার লিখব গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ তিনি একজন কবি ছিলেন। তিনি একজন কবি ছিলেন। তিনি ছিলেন একজন কবি। পারস্যর কবি হাফিজের সাথে তার পত্র বিনিময় হতো। এ প্রশ্ন বহুবার পরীক্ষায় আসছে যে কোন সুলতানের সাথে পারস্যর কবি হাফিজের পত্র বিনিময় হতো। তাহলে আমরা উত্তর দিব সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা উত্তর দিব সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। পারস্যর কবি হাফিজের সাথে তার কি হতো? পত্র বিনিময় হতো। পারস্যর কবি হাফিজের সাথে তার পত্র বিনিময় হতো। যাও। ওকে, আচ্ছা, তার আমলে অনেক কিছুই হয়েছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যেটা নিব, যে যদি পরীক্ষায় আসে সোনারগাঁ এর মোগরাপাড়ায়, সোনারগাঁয়ের মোগরাপাড়ায় তার কবর রয়েছে। পরীক্ষায় হবে কোন সুলতানের কবর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় রয়েছে? আমরা উত্তর দিব গিয়াসউদ্দিন আজম শাহের কবর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় রয়েছে। গিয়াসউদ্দিন আজম শাহের কবর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় রয়েছে। এই ইলিয়াস শাহী বংশের পর যে বংশটা শুরু হবে এটা হলো হুসেন শাহী বংশ। এটার প্রতিষ্ঠাতা ও প্রথম সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এই রাজধানীটা পরীক্ষায় আসে যে আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল, বা হোসেন শাহী বংশের এই রাজধানীর নাম ছিল একডালা। একডালা। তার শাসন আমলকে মুসলিম যুগের মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়। তার শাসন আমলকে মুসলিম শাসনের
স্বর্ণযুগ বলা হয়। তার শাসনামলকে মুসলিম যুগের স্বর্ণযুগ বলা হয়। মুসলিম শাসনামলের স্বর্ণযুগ বলা হয়। কার শাসনামলকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে মুসলিম যুগের স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ বলা হয়। কেমন? এটা হলো স্বর্ণযুগ বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আলাউদ্দিন হোসেন শাহ তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। তিনি কি করেন? গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। যাও, গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। বলেন। আমার বললাম ওই এই মালিকের ফ্ল্যাট আছে তিনতলা চারতলা আছে, মানে ওই ফ্ল্যাটের লোক তো বাড়ি চলে গেছে। এটা পরিবর্তন এটা কিন্তু দেখবো আর কি, সেম আর কি এটা আর কি, এই পাশে লোক না। 5টা মিনিট, সব এলোমেলো তো, একটু 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 ইয়া করো, ওই লোকটা একটু দেখে চলে যাবে বাসাটা। আচ্ছা, 2 মিনিট একটু ব্রেক থাকবে। 2 মিনিট ব্রেক থাকবে, আপনারা লিখতে থাকেন। তাহলে আমরা আবার শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা দেখতে পেলাম যে আলাউদ্দিন হোসেন শাহ তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। তার পুত্র ছিল যার নাম হলো নাসিরউদ্দিন নুসরত শাহ। নুসরত শাহ, এই নাসিরউদ্দিন নুসরত শাহ হচ্ছে গৌড়ের বড় সোনা মসজিদ
নির্মাণ করেন নির্মাণ করেন গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নাসিরউদ্দিন নুসরত শাহ। বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন এই নাসিরউদ্দিন নুসরত শাহ। তাহলে দুইটা, একটা গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন, আর একটা বাগেরহাটের কি করেন, মিঠাপুকুর খনন করেন নাসিরউদ্দিন নুসরত শাহ। বাংলার শেষ সুলতান হচ্ছে, আমরা যার নাম লিখব, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ইনি কি বাংলার শেষ স্বাধীন সুলতান, বাংলার শেষ স্বাধীন সুলতান। তাহলে আমরা শুরু করেছিলাম দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের মধ্যে মাঝখানে আমরা মোহাম্মদ বিন তুগলকের আমলে দেখলাম তিনি বাংলা প্রতিষ্ঠা করলেন এবং সমগ্র বাংলাকে 3টা অঞ্চলে ভাগ করলেন। তিনি ভাগ করে সোনারগাঁর শাসক নিয়োগ দিলেন। সেই সোনারগাঁর শাসন তিনি ধরে রাখতে পারলেন না। এখানে নতুন করে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই সোনারগাঁয়ে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা নিয়ে আসলেন, অর্থাৎ এই ফখরুদ্দিন মোবারক শাহই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান। এরপরে আমরা ফখরুদ্দিন মোবারক শাহের শাসন, ইলিয়াস শাহী বংশের শাসন, হুসেন শাহী বংশের শাসন, অনেকগুলো শাসন দেখতে পেলাম। সেই শাসনের মধ্য দিয়ে গিয়াসউদ্দিন মাহমুদ শাহর শাসনের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে বাংলার শেষ স্বাধীন সুলতান হলেন এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ওকে, এর মধ্য দিয়ে একটা পর্ব শেষ হলো, সেটা হচ্ছে বাংলার সালতানাত শেষ হলো। এখন আমরা, স্যার জিকে বই স্টকে আছে মনে হয় 4-5টা। এখন যেটা হলো সেটা হচ্ছে আমরা এই দিল্লির যে সালতানাতটা সেটা কিভাবে শেষ হবে আমরা একটু দেখি। আমরা ওই যে তুর্কি শাসন বা দাস বংশ কিংবা হচ্ছে খিলজি বংশ বা সৈয়দ বংশ বা তুগলক বংশ, এরই ধারাবাহিকতায় আমরা যে বংশ দেখতে পেলাম, সেই বংশের নাম হলো, পাবো আমরা লোদি বংশ। এই যে লোদি বংশ পাচ্ছি আমরা, এই লোদি বংশের শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। আর এই ইব্রাহিম লোদি হচ্ছে, আমরা যদি দেখি যে তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি দিল্লির শেষ সুলতান। দিল্লির শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। দিল্লির শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। এখন এই ইব্রাহিম লোদি হচ্ছে দিল্লির শেষ সুলতান। কিভাবে তার সালতানাতের পতন হবে সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ সালটা হলো 1526। মনে রাখতে হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে, আর তৃতীয়টা হয় 1761 সালে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, দ্বিতীয়টা 1556, আর তৃতীয়টা 1761। এই পানিপথের প্রথম যুদ্ধ হয় ইব্রাহিম লোদি ভার্সেস জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই দুজনের মধ্যে যুদ্ধ হয়, ইব্রাহিম লোদি আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে যায় এবং নিহত হয়। এর মধ্য দিয়ে ভারতের সালতানাতের পতন হয় আর সাম্রাজ্যবাদের সূচনা হয়, অর্থাৎ এর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ
শুরু হয়। এই যে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদ, অর্থাৎ এখন যে সাম্রাজ্যবাদ হবে এটাই হলো ভারতের এই যে সাম্রাজ্যবাদ, সেটা হলো মুঘল সাম্রাজ্য। অর্থাৎ মুঘলদের শাসন শুরু হলো। সাম্রাজ্যবাদী কাদের শাসন শুরু হলো? মুঘলদের শাসন শুরু হলো। সাম্রাজ্যবাদের শাসন শুরু হলো, মুঘলদের শাসন। এখন হচ্ছে মুঘল শাসন আমল আমরা আলোচনা করব। আমরা যদি মুঘল শাসন আমলের একটা ছক নিয়ে নিই, নাহলে বুঝতে আমাদের কষ্ট হবে। প্রথমত এই মুঘল শাসন আমলে বংশ পরম্পরায় শাসন হবে। যেমন আমরা যদি সংক্ষেপে লিখি, বাবরের পুত্র হুমায়ুন, তার পুত্র আকবর, তারপরে জাহাঙ্গীর, হ্যাঁ, তারপরে শাহজাহান, তারপরে আওরঙ্গজেব বা আরেক নাম আলমগীর। এই হলো বংশ পরম্পরায় মুঘল শাসন। এটা হলো বংশ পরম্পরায় মুঘল শাসন। তবে এখানে একটা ব্যতয় ঘটবে, এখানে একটা ফ্রাকশন ঘটবে, পতন হবে। এই হুমায়ুনের পতন হবে শেরশাহর নিকট। শেরশাহ, এখান থেকে শুরু হবে সুর শাসন। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা মাঝখানে দেখব হুমায়ুনের পতন হবে, হুমায়ুন পালিয়ে যাবে, শুরু হবে সুর শাসন। একটা পর্যায়ে গিয়ে হুমায়ুন আবার ফিরে আসলে সুরদের পতন হবে, হুমায়ুন মারা গেলে আকবর ক্ষমতায় যাবে। আমরা যদি দেখি যে এইভাবে করে বংশ পরম্পরায় যে শাসন, আর একটা অংশ আছে যারা হলো 12 ভূঁইয়া। এরা এই মুঘলদের শাসন মানত না, 12 ভূঁইয়াদের শাসন। এই 12 ভূঁইয়ারা মূলত মুঘলদের শাসন মানত না। মুঘলদের শাসন না মানার কারণে যেটা হতো, তারা যৌথভাবে তারা এই মুঘলদেরকে আক্রমণ করত। এই কারণে মুঘলদের যে চেষ্টা ছিল সেটা হচ্ছে সুবেদার নিয়োগ দেওয়া এবং সুবেদারি শাসন চালু করা। এজন্য পরবর্তীতে সুবেদারি শাসন চলবে, সুবেদারি শাসন, নবাবী শাসন। এই হলো মধ্যযুগ। আমরা খুঁটিনাটি সবই লেখাই দেবো, গুরুত্বপূর্ণ কোনো কিছুই বাদ দিব না। মোটামুটি আশা করি সবকিছুই আপনারা পাবেন, সেভাবে আলোচনা করব। ভাবার কোনো কারণ নাই যে স্ক্রিপ্ট করতেছি। এটা আসলে আপনাদের সাজেশন ব্যাচ ছিল 49, আমরা 50-এর ব্যাচ আলাদা করছি। যারা এইখানে পেইড করা, এই গ্রুপটাতে একটা সমস্যা হয়। কি কারণে হয়েছে আমি জানি না, প্রতিনিয়ত এই গ্রুপে স্টুডেন্ট বাড়ে কিন্তু এরা আমার কেউ ভর্তিকৃত না। এই গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তিকৃত না, কিন্তু আমি সার্ভিস দিয়ে যাচ্ছি, কারণ আমি এটা থামাতে পারছি না। এটা থামাতে গেলে যারা ভর্তি হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য নতুন আর একটা গ্রুপ হচ্ছে শুধু 50তম বিসিএস এর জন্য। শুধু এই ব্যাচে যারা ভর্তি আছেন, যাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে যতক্ষণ চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত পড়াবো, শুধু তারাই সেখানে যেতে পারবেন, শুধু তারাই সেখানে যেতে পারবেন, তারাই সেখানে অ্যাড হবেন। কারণ এই গ্রুপটা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে কোনো একটা কারণে, কোনো একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমের কারণে প্রতিনিয়ত অটোমেটিক্যালি গ্রুপে মেম্বার যুক্ত হয়। ঠিক আছে, আশা করি এটা সমাধান হয়ে যাবে। তাহলে 12 ভূঁইয়াদের শাসনের মধ্যে আমরা সুবেদারি নবাবী শাসন পাবো। আমরা এক এক করে পড়ি। হ্যাঁ, যেমন আমরা যদি মুঘল সাম্রাজ্য বলি, আচ্ছা যাই হোক, বাবর এই পর্যন্তই। বাবরের পরে আকবর পড়বো আমরা। বাবরের পড়তে পারেন যে বাবরের সমাধি কোথায়। তার সমাধি হচ্ছে কাবুলে, মানে আফগানিস্তানের রাজধানী কাবুলে হচ্ছে বাবরের সমাধি। ঠিক আছে, সমাধি হচ্ছে কাবুলে।
আমরা বাবরের পরে যদি আমরা হুমায়ুনে চলে যাই, সম্রাট হুমায়ুন, সম্রাট হুমায়ুনে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো তিনি গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ। গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ। কে? হুমায়ুন। 1540 সালে 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহ এর নিকট পতন হয়। 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের নিকট পতন হয়। পতন হলে কি হয়? সে পালিয়ে যায়। পালিয়ে গেলে কি হয়? সে আবার একটা সময় ব্যাক করে 1555 সালে ক্ষমতা ফিরে পায়। 1555 সালে ক্ষমতা ফিরে পায়। আর 1556 সালে 1556 সালে কি হয়? 1556 সালে হচ্ছে তিনি দিন পানাহ দুর্গের সিঁড়ি থেকে পড়ে মারা যায়। 1556 সালে তিনি দিন পানাহ দুর্গের সিঁড়ি থেকে পড়ে মারা যায়, মানে সিঁড়ি থেকে পড়ে অসুস্থ হয়ে সে মারা যায়। অর্থাৎ হুমায়ুন এইভাবেই মারা যায়, তিনি দিন পানাহ দুর্গের সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। কেমন? লাইভ করতেছি, লাইভে আছে একজন। চমৎকার না ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, আমার কাজ হচ্ছে সার্ভিস দেওয়া, এটা সেফ থাকবে। যার যখন ভাল লাগে সময় মতো দেখে নেবেন। আমার লাইবিলিটিস আমি রাখবো না, আমি দ্রুতই শেষ করে দিব। তাহলে দেখেন, আশা করি আগামী সোম মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে সব। 1556 সালে তিনি দিন পানাহ দুর্গের সিঁড়ি থেকে পড়ে মারা যান। আচ্ছা, এবার হুমায়ুন মারা গেল। হুমায়ুন মারা গেলে জালালউদ্দিন মোহাম্মদ আকবর ক্ষমতায় আসবে। আকবরের অনেক কাজ আছে, যেমন তাকে বলা হয় দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট। হ্যাঁ, তাকে বলা হয়। তিনি 13 বছর বয়সে সিংহাসনে বসেন। তাহলে ওই যে বাবর বসছিল 12 বছর বয়সে, আর আকবর বসেন 13 বছর বয়সে। বাবর বসেছিল কত? 12 বছর, আর আকবর 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসছেন। আচ্ছা, আকবরের কিছু কথা, যেমন তিনি বাংলা সাল প্রবর্তন করেন, এটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। বাংলা সন প্রবর্তন করেন। আকবর কি করেন? তিনি বাংলা সন প্রবর্তন করেন। অর্থাৎ আমরা যদি এটা দেখি, এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বাংলায়, আমরা তো ভারত পড়তেছি, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসলে আমরা অনেকটা, আমরা বলছি যে ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, কিন্তু বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর। আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এবং এটা 1576 সালে, ইন 1576 আকবর কি করলেন? তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন বাংলায়। আই রিপিট, যদি বলে যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে, তাহলে আমরা উত্তর দিব বাবর। আর যদি বলে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে, তাহলে আমরা উত্তর দিব আকবর। তাহলে আমরা উত্তর দিব কি? আকবর। ওকে। আকবরের অনেকগুলো, যেমন প্রধান সেনাপতি কে ছিল? প্রধান সেনাপতি ছিল হচ্ছে মানসিংহ। যদি বলি সভাসদ কে ছিল? সভাসদ ছিল আবুল ফজল।
আগেই বলছি, সেদিনই বলছি, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা পাওয়া যায়, এই সেই আবুল ফজল। এরপর যদি বলা হয় যে কৌতুকার কে ছিলেন, তার সবার কৌতুকার কে ছিলেন, তাইলে আমরা দেখব যে বীরবল। যদি বলা হয় তার গায়ক কে ছিলেন, গায়ক ছিলেন তানসেন, তার গায়ক ছিলেন তানসেন। কৌতুকার ছিলেন বীরবল, গায়ক ছিলেন তানসেন। তানসেন ছিলেন গায়ক। এই হচ্ছে আকবরের মোটামুটি। আরো তো অনেকেই ছিল, আমরা সবকিছু পড়তে পারবো না, পড়ার প্রয়োজনও নাই। আমরা যদি দেখি যে তার নির্মাণ শিল্পর কথা যদি দেখি, পরীক্ষায় তো নির্মাণ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আকবরের নির্মাণের দিকে যদি দেই, তাহলে অমৃতসর সৈন্য মন্দির, অমৃতসর স্বর্ণ মন্দির, অমৃতসর স্বর্ণ মন্দির নির্মাণ করে। তারপরে ফাতেহপুর সিক্রি, ফাতেহপুর সিক্রি, হ্যাঁ। তারপরে বুলন্দ দরজা, এগুলো নির্মাণ করেন আকবর। বুলন্দ দরজা, এগুলো নির্মাণ করেন কে? হ্যাঁ, আকবর নির্মাণ করেন বুলন্দ দরজা। আকবরের পরে আমাদের ক্ষমতায় আসবে সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর থেকে আসলে আমাদের, আমরা লিখি সম্রাট জাহাঙ্গীর। প্রথম কথা হচ্ছে তিনি 12 ভূঁইয়াদের দমন করেন। আমরা 12 ভূঁইয়া পড়ব। তিনি 12 ভূঁইয়াদের দমন করেন। কি করলেন? সম্রাট জাহাঙ্গীর হচ্ছে তিনি 12 ভূঁইয়াদের দমন করলেন। এবং তার আমলে ইংরেজরা প্রথম উপমহাদেশে আগমন করে। ইংরেজগণ উপমহাদেশে আগমন করে। এই যে ইংরেজদের আগমন ঘটলো কার আমলে? জাহাঙ্গীর আমলে ইংরেজদের আগমন ঘটে। এটা আসতে পারে পরীক্ষায়, একটা ইম্পর্টেন্ট কথা এটা। এটা আমরা একটু পড়ে রাখতে পারি। জাহাঙ্গীর তিনি নিজ নামে মুদ্রার প্রচলন করেন। তিনি নিজ নামে মুদ্রার প্রচলন করেন। নিজ নামে মুদ্রার প্রচলন করেন তিনি। আমরা মাথায় রাখি তার সুবেদার ছিল ইসলাম খান। তার সুবেদার ইসলাম খান। এই ইসলাম খানকে আমরা আলাদা করে পড়ব, এটা মাথায় রাখলাম পরে, এখন না। ইসলাম খানকে আলাদা করে আমরা পড়ব। আমরা জাহাঙ্গীরের পরে যাকে পাবো তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান। আমরা এখন যাকে পাবো তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান। আমরা এখন যাকে পাচ্ছি তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান। ওকে, সম্রাট শাহজাহান, যাকে বলা হয় দ্য প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স অর্থাৎ নির্মাণ শিল্পের প্রিন্স বলা হয় তাকে। কারণ কি, পৃথিবীতে এই কোনো ব্যক্তি যিনি তার স্ত্রী মারা যাওয়ার আগে তার সমাধির নির্মাণ করেন, সেটা হচ্ছে তিনি তাজমহল নির্মাণ করেন। কি করেন? তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন। তিনি কি করেন? তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন। ওকে, এছাড়াও তিনি আরো নির্মাণ করেন ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন নির্মাণ করেন। তারপরে দিল্লির লাল কেল্লা,
দিল্লির লালকেল্লা এগুলো নির্মাণ করেন তিনি। ময়ূর সিংহাসন, দিল্লির লালকেল্লা এগুলো নির্মাণ করেন। তার পুত্রকে একটু চেনা দরকার। তার পুত্র এই শাহজাহানের পুত্র শাহজাদা শাহ সুজা। শাহজাদা শাহ সুজা। শাহজাদা শাহ সুজা কার পুত্র? এই সম্রাট শাহজাহানের পুত্র হচ্ছে শাহ সুজা। ওকে, এরপর আমরা আরেকজনকে পড়বো, তিনি হচ্ছেন সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব, এই আওরঙ্গজেবের বাবা তাকে একটা আলমগীর নামক তরবারি উপহার দিয়েছিল, এই কারণে তার নাম আলমগীরও বলা হয় তাকে। আমরা সেটা লিখব না। তিনি অতিশয় ধর্মপরায়ণ ও ধর্মভীরু ছিলেন, এই কারণে তাকে বলা হয় জিন্দা পীর বলা হয়। জিন্দা পীর বলা হতো তাকে বলা হতো জিন্দা পীর। অর্থাৎ তার প্রকৃত নাম হচ্ছে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর তার প্রকৃত নাম। বাদশাহ আলমগীর হচ্ছে তার প্রকৃত নাম। সম্রাট আওরঙ্গজেবের প্রকৃত নাম হচ্ছে বাদশাহ আলমগীর। ওকে, এই হলো বংশ পরম্পরায় 6 জন মুঘল সম্রাট। আর শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যার পতন হয় সিপাহী বিদ্রোহের মাধ্যমে, সেটা আমি পড়াবো। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এখন মাঝখানে একটা ঘটনা বলেছিলাম, সেটা হচ্ছে সুররা শাসন করলো। তার মানে হুমায়ুনের কাছ থেকে যে কেড়ে নিয়েছিল যেটা, সেটা হচ্ছে সুর শাসন বা শের শাসন। প্রতিষ্ঠাতা শেরশাহ বা শের খান। শেরশাহ বা শের খান, অর্থাৎ আমরা এখন যাকে পড়বো তিনি হচ্ছেন শেরশাহ বা শের খান। আমরা এখন যাকে পড়বো তিনি হচ্ছেন শেরশাহ বা শের খান। এই যে শেরশাহ বা শের খান, তিনি হচ্ছেন কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রচলন করেন। কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রচলন করেন। কবুলিয়ত হচ্ছে ভূমির সত্ত্ব স্বীকার করে যে দলিল দিতেন, সেটা হচ্ছে কবুলিয়ত। আর এর বিনিময়ে যে খাজনা প্রদান করা হতো, কৃষকেরা খাজনা প্রদান করতেন, সেটা হচ্ছে পাট্টা। এইটা তিনি করতেন। ঘোড়ার ডাকের প্রচলন করেন, অর্থাৎ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার প্রচলন করেছিলেন। তার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তিনি সোনারগাঁও থেকে দিল্লি পর্যন্ত ৪৮৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেন। ৪৮৩০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেন। এই রাস্তার নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, রাস্তার নাম হচ্ছে কি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা আসলে কি, যে যখন আর শেরশাহ এটা নির্মাণ করেন, তখন এটার নাম ছিল সড়ক ই আজম। প্রকৃত নাম ছিল সড়ক ই আজম, কিন্তু ইংরেজরা কি করেন, ইংরেজরা এটা হচ্ছে সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কি ছিল নাম? সড়ক ই আজম। নাম ছিল সড়ক ই আজম। নাম কি ছিল?
শরকি আজম। আমরা মাঝখানে আরেকটা কথা বলছি যে এই মুঘলদের শাসন মানতেন না বারো ভূঁইয়ারা, অর্থাৎ এই বাংলার ভাটি অঞ্চল, ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জ, এই অঞ্চল দিয়ে, বাংলার এই ভাটি অঞ্চল দিয়ে যারা জমিদার ছিল তাদেরকে বলা হয়তো বারো ভূঁইয়া। তারা যৌথভাবে বা একত্রিত হয়ে ইংরেজদেরকে আক্রমণ করত। এই আক্রমণেরও শেষ হবে একটা পর্যায়ে গিয়ে, আমরা যদি লিখি বারো ভূঁইয়াদের শাসন। এই যে বারো ভূঁইয়াদের শাসনের মধ্যে যদি আমরা দেখি যে বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন, বলেন কে কে বলতে পারেন বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? আপনারা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বই খুলে, প্রলয় জিকে বই খুলে এমসিকিউ গুলো কিন্তু প্র্যাকটিস করবেন। বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খান। তো ওই যে আমরা একটু আগে আকবরের যে প্রধান সেনাপতি পড়েছি, মানসিংহ, এই মানসিংহ এবং ঈশা খানের মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধে ঈশা খান হেরে যাবে, কিন্তু সন্ধি চুক্তির মাধ্যমে মানসিংহের সাথে ক্ষমতা টিকায় রাখবে। এবারও বারো ভূঁইয়াদের পতন হলো না। ঈশা খাঁ মারা যাবে। ঈশা খাঁ মারা গেলে তার পুত্র মুসা খাঁ ক্ষমতায় থাকবে। এই মুসা খান ভার্সেস জাহাঙ্গীরের সুবেদার, ওই যে বলছিলাম যে ইসলাম খানকে কিন্তু পরাবো, সেই ইসলাম খানের মধ্যে যুদ্ধ হবে। এই ইসলাম খানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন মুসা খান পরাজিত হলো এবং মারা গেল। এর মধ্য দিয়ে ইসলাম খান ছিল জাহাঙ্গীরের সুবেদার। এই জন্য বলছি যে বারো ভূঁইয়াদের পতন ঘটান জাহাঙ্গীর। আসলে মূলত তার সম্রাটের নামেই তো হবে, কিন্তু এই ঘটনা ঘটান হচ্ছে ইসলাম খান। অর্থাৎ ইসলাম খানের হাতে মুসা খানের পতন হয় এবং হচ্ছে বারো ভূঁইয়াদের শাসনের অবসান হয়। এর মধ্য দিয়ে বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা লাভ করে। আমরা এখন যে জায়গাটা চলে যাব সেটা হচ্ছে সুবেদারি শাসন। এটুকু লেখা হয়ে গেলে একটু বলেন, আমরা সুবেদারি শাসন শুরু করব। এইটুকু লেখা হয়ে গেলে বলবেন আমরা সুবেদারি শাসন শুরু করব। জাস্ট সুবেদারি শাসন শুরু করব। আমরা এখন লিখব সুবাদারি, বা এটাকে আমরা সুবেদারি শাসন লিখতে পারি। কারণ সুবা বা সুবে মানে হচ্ছে প্রদেশ। সুবা বা সুবে মানে হচ্ছে কি প্রদেশ। এই প্রদেশের শাসকদেরকে বলা হয়তো সুবেদার বা সুবাদার। এদের মধ্যে, এই সুবেদারদের মধ্যে আমরা যাকে পড়ব, ইসলাম খানকে পড়ব। ইসলাম খানকে পড়ব আমরা। সুবেদারদের মধ্যে আমরা কাকে পড়ব? ইসলাম খানকে। তিনি কি করেন? তিনি তিনি এই যে আপনারা নৌকা বাইচ দেখেন, এই নৌকা বাইচের প্রচলন ঘটান। নৌকা বাইচের প্রচলন করেন কে করেন? এই ইসলাম খান নৌকা বাইচের প্রচলন করেন। ইসলাম খান নৌকা বাইচের প্রচলন করলেন, এরপরে কি করবেন? এরপরে হচ্ছে ঢাকার দোলাইখাল, ঢাকার দোলাইখাল খনন করেন, যেটা বর্তমান নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। দোলাইখালের বর্তমান নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবেন। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করলেন, তিনি সর্বপ্রথম সালে ঢাকাকে রাজধানী করেন এবং যেহেতু তার সম্রাট হচ্ছে জাহাঙ্গীর, নাম রাখেন জাহাঙ্গীরনগর। নাম কি রাখলেন? নাম রাখলেন জাহাঙ্গীরনগর। তিনি নাম রাখলেন কি? জাহাঙ্গীরনগর।
তিনি সর্বপ্রথম 1610 সালে ঢাকাকে রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। ভালো কথা। এই হলো আমাদের ইসলাম খান। এরপর আমরা যাকে পড়ব তিনি হচ্ছেন মীর জুমলা। মীর জুমলাকে আমরা পড়ব। মীর জুমলায় আমরা কি পড়ব? ওই যে 1610 সালে যে রাজধানী করলো, এই এরপরে কিন্তু আবার রাজধানী ছিল না আমাদের। হ্যাঁ, 1660 সালে তিনি কি করলেন? বাংলার রাজধানী রাজমহল হতে আবার ঢাকায় স্থানান্তর করলেন। 1660 সালে ঢাকায় পুনরায় রাজধানী করেন। 1660 সালে পুনরায় কি করলেন? ঢাকায় রাজধানী করলেন মীর জুমলা। মীর জুমলা আসাম যুদ্ধ করেন। আসাম যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন। এই আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন, আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা উসমানী উদ্যানে সংরক্ষিত আছে। আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা উসমানী উদ্যানে সংরক্ষণ করা আছে। তার সময় বাংলায় স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। স্থাপত্য অর্থাৎ নির্মাণ শিল্পের বিকাশ ঘটে মীর জুমলার আমলে। এখন এইটা কিন্তু আবার ভুলে আমরা শাহজাহান উত্তর না দিয়ে দিই, ঠিক আছে? এটা কিন্তু মীর জুমলার আমলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। তিনি ঢাকা গেট নির্মাণ করেন। তিনি ঢাকা গেট নির্মাণ করেন। ঢাকা গেট তিনি নির্মাণ করলেন এই মীর জুমলা। এরপর আমরা যাকে পড়ব তিনি হচ্ছেন শায়েস্তা খান। শায়েস্তা খান এমনিতে ছোটবেলা পড়েছেন, টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে। এটা লিখাই দিচ্ছি না, এটা সবাই জানেন। মোহাম্মদপুরে সাত মসজিদ নির্মাণ করেন। মোহাম্মদপুরে কি করলেন? তিনি 7 মসজিদ নির্মাণ করলেন। এই 7 আর 60 গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাটে। 60 গম্বুজ মসজিদ কোথায়? বাগেরহাটে। খান জাহান আলী নির্মাণ করেন। আর এই শায়েস্তা খান নির্মাণ করেন 7 মসজিদ। এটা মাথায় রাখতে হবে। লালবাগের কেল্লা নির্মাণ করেন। লালবাগের কেল্লা নির্মাণ করেন, যেটা হচ্ছিল তার কন্যা পরী বিবির মাজার হিসেবে খ্যাত। পরী বিবি, পরিমণি মনে করেন না, অর্থাৎ হচ্ছে পরী বিবির মাজার। পরী বিবির মাজার এই লালবাগ কেল্লাটা। তার একটা নাম আছে, তার আসল নাম হলো ইরান দুখত। ইরান দুখত, তার আসল নাম হচ্ছে ইরান দুখত। এর মধ্য দিয়ে আমরা শায়েস্তা খানের মধ্য দিয়ে, এরপরে আরো আছে, আমরা ইম্পর্টেন্ট গুলো পড়াইলাম। সুবেদারি শাসন শেষ করব। এরপর আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে নবাবী শাসনে চলে যাব। নবাবী শাসনে চলে যাব। আমাদের প্রথম নবাব, প্রথম স্বাধীন নবাব, আমি প্রথম স্বাধীন নবাবের কথা বলি, তাইলে আমরা যার নাম লিখব তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খান।
মুর্শিদ কুলি খান প্রথম নবাব। এখন মুর্শিদ কুলি খান নিয়ে আমি আর তেমন কিছু পড়াইতে চাচ্ছি না, যতটুকু দরকার ততটুকুই আমরা লিখব। এরপরে যিনি আসবেন তিনি হচ্ছেন আলীবর্দী খান। এই জায়গাটা না সবার জানা, এই জায়গাটা আমাদের খুব বেশি সময় দেওয়ার সুযোগ নাই। আলীবর্দী খান, আপনারা জানেন যে আলীবর্দী খানের পুত্র সন্তান ছিল না, ছিল তিনটা কন্যা সন্তান, আমেনা বেগম, ঘসিটি বেগম, আহ ময়মুনা বেগম। এর মধ্যে আমেনা বেগমের সন্তান হচ্ছে সিরাজ। সেই সিরাজই অর্থাৎ এই আলীবর্দীর দৌহিত্র। আলীবর্দী মারা গেলে সে নবাব হওয়ার গৌরব অর্জন করবে, এবং নবাব সিরাজউদ্দৌলাই হচ্ছে আহ আমরা যদি দেখি নবাব সিরাজউদ্দৌলাই হচ্ছে শেষ স্বাধীন নবাব। আচ্ছা, আলীবর্দী একটু পড়ি আমরা। স্বাধীন নবাব বলছি মুর্শিদ কুলি খানকে, কিন্তু প্রকৃত স্বাধীন নবাব হচ্ছে এই আলীবর্দী খান। প্রকৃত স্বাধীন নবাব অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি। এখানে আমাদের যেটা নিতে হবে, মারাঠাদের হাত থেকে মারাঠাদের হাত থেকে মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করেন। বাংলার অর্থাৎ মারাঠাদের হাত থেকে, মারা খাওয়ার থেকে বাঁচান, হ্যাঁ, বাংলার জনগণকে রক্ষা করেন এই আলীবর্দী খান। মারাঠাদের হাত থেকে বাংলার জনগণকে তিনি রক্ষা করেন। এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হলো নবাব সিরাজউদ্দৌলা। সিরাজ উদ দৌলা, সিরাজ উদ দৌলা শেষ স্বাধীন নবাব। ঘটনা সবার জানা যে তার খালা ঘসিটি বেগম রাজমহল ষড়যন্ত্র করে, সাথে মীর জাফর তার প্রধান সেনাপতি রায়দুল্লভ সহ অনেকেই বিশ্বাসঘাতকতা করে, যে পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধে আমরা দেখতে পাই যে এই নবাবের পতন হয় এবং এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তাহলে এই যে সিরাজউদ্দৌলা, তিনি শেষ স্বাধীন নবাব। তিনি 23 বছর বয়সে সিংহাসনে বসছিলেন। কত বছর? 23 বছর বয়সে সিংহাসনে তিনি বসেছিলেন। কত বছর? 23 বছর। এরপরে আপনারা পড়বেন যে, আমি এখানে সংক্ষেপ করি যে মীর জাফরের পুত্র মীর মিরনের নেতৃত্বে মোহাম্মদী বেগ তাকে হত্যা করে। মীর জাফরের পুত্র মীর মিরনের নেতৃত্বে মোহাম্মদী বেগ নবাবকে হত্যা করে। এই যে পলাশীর যুদ্ধ হয়, যেটা হচ্ছে 1700, এটা সবার জানা, 57 সালের 23শে জুন। আর এত সহজ কিছু পরীক্ষা আসেও না। এই পলাশীর যুদ্ধে, যেটা ভাগীরথী নদীর তীরে, এই পলাশীর যুদ্ধে তার পতন হয়। ভাগীরথী নদীর তীরে এই পলাশীর যুদ্ধে তার পতন হয়। আমরা যদি ওকে, আমরা মোটামুটি ভাবে মধ্যযুগটা শেষ করলাম আজকে। আমি আবারও ক্লাসে ঢুকবো, অন্য ক্লাসে, কারণ পরীক্ষা এত দ্রুত হচ্ছে, সবগুলো পরীক্ষা, এবং টাইমলি হচ্ছে। আমাদের তো একটা অভ্যাস আছে, বাঙালির একটা স্বভাব আছে, প্রোগ্রাম 4টায়, ভাবি 4টায় হবে না 5টায় হবে, এই অপেক্ষায় থেকে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন 4টার প্রোগ্রাম 4টাই হচ্ছে, তখন ধরা খেয়ে যাচ্ছি। তো আমি 16-17 বছর আমার ক্যারিয়ারে দেখেছি, একটা বিসিএস পিলির রেজাল্ট দিছে 3 মাস পরে, একটা বিসিএস পরীক্ষা কমপ্লিট করেছে 3 বছরে। সেখানে এবার দেখলাম একটা বিসিএস পরীক্ষার রেজাল্ট দিল মাত্র 10 দিনে, পরীক্ষা রিটেন হয়ে যাবে 2 মাসে। এই যে মানে দ্রুত গতিতে স্পিডলি যে পরীক্ষাগুলো হচ্ছে, আমরাও তো ভেবেছিলাম যে 49তম বিসিএস হয়তো একটু পিছাবে। তো এইটা চিন্তা করতে গিয়ে ধরা খেয়ে গেলাম। আশা করি এটা করা হবে না। আর যতটুকু ক্লাস আপনাদের বাকি আছে, আমরা আধুনিক যুগটা মুখস্থ বিষয় তো, বোঝানোর কিছু নাই,
আমি হয়তো রেকর্ড দিয়ে দিতে পারি, মেবি কিছু রেকর্ড তো আপনাদেরকে দিয়েছিও, একই কথা বারবার বারবার বলছি। আহ, আর আপনাকে তো ছেড়ে দিচ্ছি না। আপনার এই মুহূর্তে দরকার পরীক্ষায় প্রশ্ন কমন করা, পরীক্ষায় প্রশ্ন কমন লাগবেই তো। বাকিটা যেটা খুব গুরুত্বপূর্ণ 47 থেকে 71 ওই জায়গায় আলোচনা করে দিব, সংবিধান সরকার ব্যবস্থা আলোচনা করে দিব। তো এই জায়গাগুলো আমরা এইভাবে শেষ করতে চাচ্ছি। আশা করি যে বিষয়টা হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্রুত এখন রিভিশন দেওয়া লাগবে, এমসিকিউ রিভিশন দেওয়া লাগবে, পড়তে হবে, তাইলে আমাদের পক্ষে ভালো করা সম্ভব। সো আজকে এই পর্যন্তই। এটা হলো বাংলাদেশ লেকচার 3, 4 নাম্বারটা রেকর্ড দিব, 5 নাম্বারটা আমি ক্লাস নিব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।